আওয়ামী লীগ শাসন আমলে খালেদা জিয়ার কারাভোগের ৭ বছর আজ। স্বৈরাচারের দেশ ও রাজনীতি ছাড়ার শর্ত প্রত্যাখ্যান করে বেছে নেন জেল জীবন। তাকে অন্তরীণ করতে পারাটাই জেলে ছিল বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্দী করা। তিনি বলছেন যে এই বানোয়াট মিথ্যা মামলায় শাস্তি হতেই পারে না, আর যদি করে বাড়াবাড়ি করবে, আমি মাথা নত করতে রাজি না। 2 দফা সময় দিয়েও কোমলমতিদের হাতে সব বই পৌঁছে দিতে পারেনি সরকার। 15 ফেব্রুয়ারির নতুন ডেডলাইনেও পাঠ্যপুস্তক হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা। যদি বইটা না দেয় তো এখন তো বই কেনা ছাড়া কোনো উপায় পাচ্ছি না। আবার তার উপর আবার সমস্যা হচ্ছে বই এখন পরিমার জন্য আসছে, সে পড়তেও চাচ্ছে না, বই নাই, কি করবে? যারা স্কুলে পড়তেছে ওরা এক প্রকার কোমলমতি। ওদের ভবিষ্যৎটাকে যদি ক্রিয়েট করতে হয় আমাদের, তাহলে এই সাপ্লাই চেইনটাকে অব্যাহত রাখা উচিত। উন্নয়ন সংস্থা USAID বন্ধে বেকার কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সিদ্ধান্তে চিন্তিত সরকার। মন্ত্রণালয় বলছে খুঁজতে হবে অর্থায়নের বিকল্প উৎস। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হয় রাজনীতি ও দেশত্যাগ, না হলে কারাগার। আওয়ামী লীগ সরকারের এমন শর্তের বিপরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবাসকেই বেছে নিয়েছিলেন। বিদেশে চলে গেলে জেলে যেতে হতো না তাকে, কিন্তু সমঝোতায় না গিয়ে আবারও নিজের আপোষহীনতার স্বাক্ষর রেখেছেন বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগের শাসনামলে কারাবরণের ৭ বছর পূর্তিতে এসব কথা জানালেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। আইনজীবীরা বলেন, কেবল শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েই বিনা অপরাধে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা গতি পায় 2014 সাল থেকে, যখন ক্ষমতায় পতিত আওয়ামী লীগ সরকার। 2018 সালে 8 ফেব্রুয়ারি দেয়া রায়ে খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান। উচ্চ আদালতে সেই সাজা বেড়ে হয় 10 বছর। স্টেট মেকানিজমের মাধ্যমে বিরোধী দল এবং দলের প্রধান নেতৃত্বকে কলুষিত করা, তো শেখ হাসিনা ওয়াজেদের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিকটেশনে একটা রায় দাঁড় করালো। আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রায় ঘোষণার দিন উপস্থিত ছিলেন খালেদা জিয়া। 7 বছর আগের এই দিনে সাজা ঘোষণার পর দ্বিতীয়বারের মতো কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সেই নির্জন কারাগারের একমাত্র কয়েদি হিসেবেই ছিলেন খালেদা জিয়া। এই যে তিনি জেনে শুনে এই যে আপোষহীন ছিলেন, এটা এরশাদের সময় শুরু হয়েছে, এই পর্যন্ত এটা প্রমাণিত। তাকে অন্তরীণ করতে পারাটাই জেলে ছিল বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্দী করা। তাকে রাজনৈতিকভাবে যেন নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তার পায়তারা করা। বিএনপি নেতারা জানান, 2018 সালে মামলার রায় দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়। এসব সত্ত্বে কোনো রকম আপোষ না করে কারাবরণ করেন খালেদা জিয়া। পরবর্তীতে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি দিয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও ছিল একই রকম শর্ত, কিন্তু কোনোভাবেই দেশ, নেতাকর্মী ও জনগণকে ছেড়ে যেতে রাজি হননি বিএনপি চেয়ারপারসন। বিভিন্ন মারফত, দেশি বিদেশি মারফত কিছু শর্ত দিয়েছিল যে এই কাজ করলে, রাজনীতি ছেড়ে দিলে, বিদেশে চলে গেলে, তাইলে ওনাকে শাস্তি দেওয়া হবে না। তো শাস্তি তো দেওয়া হয়েছে মিথ্যা মামলা, বানোয়াট মামলা। তিনি বলছেন যে এই বানোয়াট মিথ্যা মামলায় শাস্তি হতেই পারে না, আর যদি করে বাড়াবাড়ি করবে, আমি মাথা নত করতে রাজি না। কোভিড মহামারীর সময় 25 মার্চ 2021-এ 3 বছরের বেশি সময় কারাগারে থাকার পর নির্বাহী আদেশে হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতাল, বাসা আর বাসা থেকে হাসপাতাল যাওয়া আসার মধ্যেই কেটেছে প্রায় 4 বছর। চলতি বছরের 15 জানুয়ারি খালেদা জিয়ার সেই সাজা বাতিল হয়। আপিল বিভাগের রায়ে খালাস পান তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
বারবার কথা দিয়েও কোমলমতিদের হাতে সব বই পৌঁছে দিতে পারছে না সরকার। 10 জানুয়ারি 31 জানুয়ারির পর এবার 15 ফেব্রুয়ারির মধ্যে সব বই দেওয়ার নতুন ডেডলাইন দিয়েছে এনসিটিবি। যমুনা টিভির পর্যবেক্ষণ বলছে এবারও সে কথা রাখতে পারবে না মন্ত্রণালয়। এই অবস্থায় কালোবাজার থেকে বই কিনতে বাধ্য হচ্ছেন অভিভাবক শিক্ষার্থীরা। আল আমিন হক অহনের প্রতিবেদন। স্কুলে মেলেনি বিনামূল্যের বই, তাই ক্লাস 9 পড়ুয়া সন্তানের বই কিনতে নীলক্ষেতে মিজানুর রহমান। কালোবাজারে বোর্ড বইয়ের এক সেটের দাম 5 থেকে 12,000 টাকা পর্যন্ত হাঁকছেন দোকানিরা। একজনকে পাইছে এরকম যে বলছে অরিজিনাল বোর্ড বই দিতে পারবো, কিন্তু দাম অনেক বেশি পড়বে। তবে পাইরেটেড কপি কেনা যাচ্ছে কিছুটা কম দামে। অবশেষে 3000 টাকায় এক সেট বই কিনলেন তিনি। আজকে এই ভাইকে বলতেছে এই ভাই আমার উপকার করতেছে, কালকে ম্যাজিস্ট্রেট আসবে, আসো এই ভাইকে কি বলবো জরিমানা করবে কেন? আমি বলবো যে ওই ম্যাজিস্ট্রেটটাকে জেল দেওয়া উচিত। ও কেন আসবে ওনাকে জরিমানা করতে? পারেন নাই কেন? আগে যখনই মিডিয়ায় আসে তখনই আপনাদের টনক নড়ে, এছাড়া চুপচাপ বসে থেকে ঘুমান। এই যে নয়া বাজার সহ বিভিন্ন 2-3 জায়গায় কাগজ কালোবাজারে বিনামূল্যের বই বিক্রির বিষয় চেপে গেলেও পাইরেটেড কপি বিক্রিতে দোষ দেখছেন না বিক্রেতারাও। তারপর আমি এক দৃষ্টিকোণ থেকে দেখি এটা বেআইনি অবৈধ, আবার আরেক দৃষ্টিকোণ থেকে দেখি যে যদি আমার এই যারা স্কুলে পড়তেছে ওরা এক প্রকার কোমলমতি, ওদের ভবিষ্যৎটাকে যদি ক্রিয়েট করতে হয় আমাদের, তাহলে এই সাপ্লাই চেনটাকে অব্যাহত রাখা উচিত। এরই মধ্যে শিক্ষাবর্ষের 1 মাস পেরিয়ে গেছে, এখনো বই হাতে না পেয়ে ক্ষোভ সবার মাঝেই। এখন যদি বইটা না দেয় তো এখন তো বই কেনা ছাড়া কোনো উপায় পাচ্ছি না। আবার তার উপর আবার সমস্যা হচ্ছে বই এখন পরিমার জন্য আসছে, তো এই বইয়ের উপর নির্ভর করেও পারতেছে না। সে পড়তেও চাচ্ছে না, বই নাই কি করবে। তো এটা তো পুরো জাতির জন্য একটা, আমি কি বলবো, একটা ডিজাস্টার বলা যায়। এনসিটিভি বলছে 40 কোটি বইয়ের 56%ই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। সেই হিসেবে এখনও ছাপানো বাকি 17 কোটি 76 লাখ বই, যার বেশিরভাগই নবম ও দশম শ্রেণীর। 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে 9-এর বই সব চলে যাবে। আর এখনও যেগুলো 9 মেশিনে উঠছে সেগুলো আমরা থামাইতে বলিনি, চলে যাক, অসুবিধা নেই। সব বই 15 তারিখের মধ্যে। 4-5-এর কিছু বই কয়েকটা ডিস্ট্রিক্টে পৌঁছতে সমস্যা হয়েছে, আমি লেগে আছি পিছনে, 15 তারিখের মধ্যে পেয়ে যাবে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে প্রতিদিন 40 থেকে 42 লাখ বই প্রস্তুত করা সম্ভব। সেই হিসেবে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে আরও 1.5 মাস প্রয়োজন। মিলগুলোর দৈনিক উৎপাদন ক্ষমতা বাড়া নাই, কিন্তু চাহিদা পূরণ করার জন্য যে সময় ছিল সময়টা কমে আসছে, যে কারণে ওরা আমাদের চাহিদা মতো ওরা কাগজ দিতে পারতেছে না। এইবার যেহেতু গুণগত মানটা সরকার খুব সচেষ্ট এই ব্যাপারে, যে কারণে যে কোনো মিল উৎপাদনে আসতে পারতেছে না। এমন হযবরল অবস্থার দায় মুদ্রণকারী প্রতিষ্ঠানের উপর চাপাচ্ছে এনসিটিবি। অভিযোগের তীর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান রব্বানী জব্বারের দিকে, যিনি সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ছোট ভাই। তারা পূর্ববর্তী সরকারের অনেক সুবিধা ভোগ করেছেন এবং তারা বিভিন্নভাবে একটা সিন্ডিকেট করে টেন্ডার ড্রপ করেছেন। এনসিটিবির ভেতরে বাইরে তাদের এক ধরনের যোগাযোগ আছে। কিছু লোক, কিছু প্রিন্টার এটার পেছনে থাকতে পারেন বলে আমাদেরকে গোয়েন্দা সূত্র থেকেও জানানো হয়েছে। বিগত সরকারের বেনিফিশিয়ারি যারা ছিলেন, যাদের কারণে বইয়ের মান খুব খারাপ হয়েছে, যারা আপনার মার্চ মাস পর্যন্ত বই দিচ্ছেন, তারা কোনো শাস্তির আওতায় পড়ে নাই। এবং খুবই দুঃখজনক, এনসিটিবির যে আপনার কয়েকদিনের যে তদন্ত হইল, আপনার ওইখানে দেখবেন প্রসঙ্গটাই আসে নাই। এ বিষয়ে কয়েকদিন যোগাযোগ করেও রব্বানী জব্বারের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনা যাই হোক, দ্রুত বই হাতে চান শিক্ষার্থীরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে আওয়ামী লীগ নেতা আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতির ঘোষণা দিয়ে বাড়ি ঘেরাও করে ছাত্র জনতার উপর চড়াও হয় এলাকাবাসী। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে অন্তত 20 জনকে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। রাতের আধারে উত্তাল হয়ে ওঠে গাজীপুরের ধীরাশ্রম এলাকা। সাবেক মন্ত্রীর বাড়িতে চলে হামলা, লুটপাট ও মারধরের ঘটনা। আহত হয় অন্তত 20 জন ছাত্র জনতা। এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতা পরিচয়ে একদল যুবক হামলা চালায়। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে তাদের প্রতিহত করার আহ্বান জানায় স্থানীয়দের একটি পক্ষ। এক পর্যায়ে বাড়ির চারদিক ঘিরে ফেলে মোজাম্মেল হকের স্বজন অনুসারীরা। বাড়ির ভেতরে থাকা লোকজনের উপর চড়াও হয় তারা। এদিকে আহতদের দাবি, বাড়িটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সহ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। এমন ফোন পেয়ে সেখানে যায়
স্থানীয় এক সমন্বয়ক সহ ছাত্র জনতার 20 থেকে 30 জনের একটি দল। এরপরই মাইকে ডাকাতির খবর ছড়িয়ে তাদের উপর ঐক্যবদ্ধভাবে চড়াও হয় এলাকাবাসী। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় অন্তত 20 জনকে। পরে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। তো আমাদেরকে কল দিছে একটা আননোন নাম্বার থেকে যে এখানে নাকি হামলা, ছাত্র প্রতিনিধিদের উপর হামলা হয়েছে, তো আমরা যাইতে। তখন হচ্ছে আমরা ওই ঘটনাস্থলে যাই। হ্যাঁ, মুজাম্মেলের বাসায়, আকমা মুজাম্মেল ওনার বাসায়। তো ওইখানে আমরা যাওয়ার পরে, ভিতরে ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় 2 থেকে 400-র মতো হবে, হ্যাঁ, আওয়ামী লীগের, ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে, মানে অতর্কিত হামলা, দা, চাপাতি, তারপরে সেন, যা কিছু আছে, যত অস্ত্র আছে, হ্যাঁ, সব কিছু নিয়ে আমাদের উপর হামলা করে। কি পরিমাণ যে কুবাইছে আর কি পরিমাণ যে ইয়া করছে, এটা ভাই বলার মতো না ভাই। বাতা দাদা আপনারা যদি ছিলে দেখে দাদা তাহলে দেখতেন যে একবারে সব ফাঁক করে লেছে। আর স্টুডেন্ট কয়ে ওদেরকে ভাই ভিতরে ঢুকাইছে এলাকাবাসী কে যে মাইক দিয়ে বলছে যে এখানে ডাকাত ঢুকছে, ওরা নিজেরা এটা প্ল্যানিং, ওরা পায়ে ধরা পর্যন্ত বলছে, এই ভিডিও আছে যে ভাই আমরা স্টুডেন্ট বলবো, ওদের উপর আরো ক্ষিপ্তে আরো মারছে। আমরা মার্চ টু গাজীপুর ঘোষণা করবো। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে এই ফ্যাসিবাদের দুঃসদেরকে নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ। হামলার প্রতিবাদে রাতে হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ভোরে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সচিব সার্জিস আলম। অবস্থা গুরুতর হওয়ায় আহত 5 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় রাতে স্থানীয় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAID বন্ধের ঘটনায় বেকার হয়ে পড়ছেন কয়েক লাখ মানুষ। এর ফলে কেবল এনজিও খাত নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এটি নিয়ে সরকারের কিছু করার নেই জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অর্থায়নের বিকল্প উৎস খুঁজতে হবে এখন। মাহফুজ মিশুর রিপোর্ট। এ দফায়ও দায়িত্ব নিয়ে নানা ইস্যুতে তোলপাড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই 3 মাসের জন্য স্থগিত হয় USAIDর কার্যক্রম। তারপর এটিকে ক্রিমিনাল সংস্থা অভিহিত করেন ট্রাম্প 2.0 প্রশাসনের উপদেষ্টা ইলন মাস্ক। এর পরপরই বন্ধ করা হয় USAIDর কার্যক্রম। দেয়া হয় 7 ফেব্রুয়ারির মধ্যে সারা বিশ্বে থাকা কর্মকর্তাদের ওয়াশিংটনে ফেরার নির্দেশনা। বৃহস্পতিবার শেষ অফিস করে তাই ঢাকা ছাড়তে হয়েছে সংস্থাটির অর্ধশতাধিক মার্কিন কর্মকর্তাকে। USAID is not only not cooperative, they're completely unresponsive. They just don't consider that they work for the US. They just think they're a global entity and that their master is the globe and not the United States. গেল বছরও বাংলাদেশে 96টি প্রকল্পে $450 মিলিয়ন খরচ করেছে USAID। এর বেশিরভাগই খরচ হয়েছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো প্রকল্পে। নিজস্ব 3 শতাধিক কর্মকর্তা থাকলেও স্থানীয় এনজিও ও বিভিন্ন সংস্থার হাজার হাজার কর্মী সরাসরি যুক্ত এসব প্রকল্পে। কর্মক্ষেত্রে এখানে একটা বিশাল প্রভাব পড়বে, কারণ প্রচুর মানুষ এটার সাথে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন লেভেলে। প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করি, তাদের উপর একটা বড় ইম্প্যাক্ট পড়বে। তারা পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হবে, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত খাত থেকে। অনেক নারী যারা একেবারে প্রান্তিক ছিল, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প প্রশাসনের এই হঠকারী সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে শিশু স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো মৌলিক ইস্যুতেও। কর্মী প্লাস এই সমস্ত যে উপকারভোগী মানুষ, এই 2 ধরনের মানুষের জীবন যাত্রার মানের কথা, জীবন যাপনের কথা এবং তাদের সামাজিক মর্যাদার কথাও বিবেচনা করে আসলে এরকম সিদ্ধান্তসমূহ, এরকম তাৎক্ষণিক সিদ্ধান্তসমূহ নেওয়াটা একটা মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব পড়বে বলে আমার মনে হয়। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এই সিদ্ধান্তে চিন্তিত সরকারও। বাংলাদেশের বা অন্য কোনো দেশের সেখানে কিছুই করার নেই। আসলে আমাদেরকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে দিতে হবে। অল্টারনেট সোর্স খুঁজে বের করতে হবে, অল্টারনেট মেকানিজম বের করতে হবে যে আমাদের কার্যক্রমগুলি কিভাবে চলে। সব কার্যক্রম সাথে সাথে বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা নয়। ডিজিটালাইজেশন সহ ICT সেক্টর, এমনকি শিশুদের ভীষণ প্রিয় সিসিমপুরেও অর্থায়ন তাদের।
করোনার সময় ফাইজার ও মডার্নার যে কয়েক কোটি টিকা এসেছিল দেশে তাও ছিল ইউএসএআইডির উপহার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার কালাইয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভুক্তভোগী কিশোরী জন্মের পর থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকায় সেই সুযোগে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগীর উপর নির্যাতন চালায় অভিযুক্ত হাসান। কাজ শেষে বাড়ি ফেরার সময় মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে যান ভুক্তভোগীর মা। তাকে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায় হাসান। পরে এই বিষয়ে অভিযোগ জানাতে গেলে ভুক্তভোগীর মা ও ফুপুকে মারধর করে হাসান এবং তার পরিবার। পরে রাতে থানায় অভিযোগের ভিত্তিতে হাসানকে হেফাজতে নেয় পুলিশ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 8 জন। শুক্রবার রাত 9টা থেকে 12:30 পর্যন্ত কয়েক দফায় চলে সংঘর্ষ, হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ। পুলিশ জানায়, জবি প্রবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস কমিটি দেওয়ার প্রস্তুতি চলছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ কোনো কমিটি না চাওয়ায় দুদিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কমিটি পক্ষের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয় কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। পরে প্রক্টর অফিসে মীমাংসার জন্য গেলে কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অপর পক্ষের উপর চড়া হয়। এরপর সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। বিশ্ববিদ্যালয় উপাচার্য আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্বোধন করা হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এই আয়োজনের উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। ভোর 5টায় রাজধানী 300 ফিটে এই ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয়। এখন পর্যন্ত এটি দেশের সর্ববৃহৎ ম্যারাথন আয়োজন। এবারেতে অংশ নিয়েছেন 10,000 দৌড়বিদ। এছাড়াও 10টি দেশ হতে বেশ কয়েকজন দৌড়বিদ প্রতিনিধিত্ব করছেন। প্রতিযোগিতাটি 5টি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে। ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে 300 ফিট মহাসড়কের উত্তর দিকে 4 লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা 7টা হতে আজ দুপুর 2টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। খুবই ভালো লাগে। আগে 7.5 কিলো কয়েকবার দৌড়েছি, তো 10 কিলো এটাই ফার্স্ট টাইম। তো খুবই সুন্দর এনভায়রনমেন্ট। আমি এই নিয়ে আপনার দ্বিতীয়বার করতেছি। আর গত সপ্তাহ রাজগঞ্জে ম্যারাথন করলাম, দৌড়ের উপরে কিছু নাই। আমি রান করি পোডিয়াম পাওয়ার জন্য বা দেখা মেডেলের জন্য না, রান ফর লাইফ, রান ফর হেলথ।